গল্প অন্তরালে ভালোবাসা পর্ব ১০। লেখিকা তাসনিম জাহান রিয়া ওনার কথা সম্পূর্ণ করতে না দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে নেয়। লাগবে না আপনার এসব আলগাপিরিত। আমাকে দেখে যখন আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমি আর আপনার সামনে আসবো না। উনি আমাকে ধরতে আসলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে আসি। রিয়া, আমার কথাটা শোন। এই রিয়া। রিয়ান ভাইয়ের কথাটার কর্ণপাত না করে এক প্রকার দৌড়ে বাসার ভিতরে চলে আসি। কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যাই। দৌড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিচে বসে পড়ি। হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকি। পাশে একটা বেল্ট দেখে ইচ্ছে মতো হাত কাটতে থাকি। ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস। কারো উপর রাগ হলে তার উপর ঝাড়তে না পারলে রুমের জিনিস ভেঙে বা নিজেকে নিজে আঘাত করে রাগ কমানোর চেষ্টা করছি, কিন্তু আজকে রাগটা কিছুতে কমছে না। এনার কথায় যতটা রাগ লেগেছিল তার থেকে বেশি রিয়ান ভাইয়ের কথায় রাগ লেগেছিল। আচ্ছা, সত্যি কি এটা রাগ না অভিমান? আমার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? ভাইয়াও তো আমাকে কত বলে, তুই জানোস না আমি তোকে দুই চোখে দেখতে পারি না, তাহলে আমার সামনে আসিস কেন? কই, তখন তো আমার রাগ বা অভিমান কোনোটাই হয় না। আমি ভাইয়ার কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলি, দুই চোখে দেখতে না পারলে এক চোখে দেখো। রিয়ান ভাই ও তো আমার কাজই নয়। তাহলে রিয়ান ভাইকে কি আমি ভালোবাসি? বিড়বিড় করে। না, উনি শুধু আমার ভাই, আমি ওনাকে ভালোবাসি না। চিৎকার করে হাত থেকে টুপটাপ করে রক্ত পড়ছে। আমি উঠে দাঁড়াই। কার জন্য আমি কষ্ট পাবো না, আর কোনো দিন আপনার সামনেও যাব না রিয়ান ভাই। মনে মনে ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। নিজেই নিজের হাতে ব্যান্ডেজ করে নিলাম। আমার গিটারটা নিয়ে বেলকনিতে চলে গেলাম। আমার মন খারাপের সাথেই গিটার। বেলকনিতে গিয়ে দোলনায় বসে পড়লাম। চোখ বন্ধ করে গাইতে লাগলাম, আমার ভিনদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলকোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ তাকে, মুখ লুকিয়ে কারে বুকে। তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় পারি, আমার ভয় পাওয়া চেহারা। আমি আলোতে আধারি, আমার আকাশ দেখা ঘুরি, কিছু মিথ্যে বাহাদুরি, আমার আকাশ দেখা ঘুরি, কিছু মিথ্যে বাহাদুরি। পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে গান বন্ধ করে পাশে তাকায়। ভাইয়া আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি ভাইয়ার দিকে পুরো কুঁচকে তাকাই। তোর কি মন খারাপ? না। তাহলে তোর গানের সুরে এত বিষাদ কেন? এমনি ভালো লাগছিল না। ভাইয়া আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, প্রেম গঠিত তো কোনো সমস্যা মানে? ভাইয়া আমার মাথায় চাটি মেরে বলে, চেকা খাইছোস? আমি কতক্ষণ ভাইয়ার দিকে হামকের মতো তাকিয়ে থাকি। অতঃপর ভাইয়ার পিঠে ধুমধাম করে কিল দিতে থাকি। হঠাৎ আমি ফুঁপিয়ে কেঁদে উঠি। হঠাৎ এভাবে কেঁদে দেওয়ার ভাইয়া ব্যবসাকে খেয়ে যায়। বিচলিত গলায় বলে, বনু, আমাকে মারতে গিয়ে তুই হাতে ব্যথা পেয়েছিস? বল আমাকে কোথায় ব্যথা পেয়েছিস? ভাইয়া আমার হাত উল্টে পাল্টে চেক করছে। আমি মাথা না করি আমি হাতে ব্যথা পাইনি। তাহলে তোকে কিছু কিছু তাহলে তোকে কেউ কিছু বলেছে? একবার নাম বল, তারে মেরে হাড়গুলো ভেঙে দেবো। আমি এক ফোঁটা চোখের পানি যেন ভাইয়ের বুকে কাটার মতো বিঁধে। ভাইয়া আমার কান্না কখনোই সহ্য করতে পারে না। ভাইয়ার জন্য কেউ কোনো দিন আমাকে বকা দিতে পারেনি। আমি হাজার অন্যায় করলেও ভাইয়া আমার কোনো দোষ খুঁজে পায় না। ভাইয়ার জন্য যদি কোনো দিন আমি একটু আঘাত পেয়েছি, তাহলে ভাইয়া নিজেকে শতগুণ বেশি আঘাত করছে। হয়তো এটাই ভাইয়ের ভালোবাসা। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিই। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না থামানোর চেষ্টা করছে। ভাইয়া আপুকে অনেক মিস করছে। রোজকে ফোন দিবি, কথা বলবি? না, আমি কাঁদছি শুনলে আপু বিচলিত হয়ে যাবে। পরে দেখা যাবে। রাতে জিজুকে নিয়ে আমাদের বাসায় চলে এসেছে। মনে আছে তোকে আম্মু বকা দিছিল আর তুই কাঁদছিলি বলে রোজ পরীক্ষা না দিয়ে চলে এসেছিল? ভাইয়া আপুর মতো কি আমাকে বিয়ে দিয়ে দিবে, অন্য কোথাও পাঠিয়ে দিবে? তুই জানিস না আমি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারি না। সেখানে থেকে বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবো? তোর ঘুমন্ত মুখ না দেখলে আমার ঘুমও হয় না। পরে দেখা যাবে দিনের পর দিন নির্ঘুম রাত কাটিয়ে আমি পাগল হয়ে রাস্তায় ঘুরছি। মিমাপু তো অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করবে। আমি পাগল হয়ে গেলে মিমকেও পাকলি বানিয়ে আমার সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আমাকে বিয়ে না দিলে তো সারা জীবন তোমার ঘাড়ে বসে খাবো। তাও তোকে আমি বিয়ে দেবো না। দরকার পড়লে তোকে শোপিসের মতো করে ঘরে সাজিয়ে রাখবো। ভাইয়ের কথা শুনে আমি খিলখিলিয়ে হেসে, তোকে এমন হাসি খুশি মানায়? ভাইয়া চলে না কয়েকদিনের জন্য খালামণি বাসায় ঘুরে আসি। নিহান তো কালকে দেশে আসছে। সত্যি? কতদিন পর নিহু ভাইয়াকে দেখবো। নিহান তোর সাথে দেখা হবে এটা ভেবে অনেক এক্সাইটেড।
এই 2 বছরে তুই একেবারে নিহানের সাথে কথা বললি না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অন্তরালে ভালোবাসা পর্ব 11। লেখিকা তাসনিম জাহান রিয়া। কতদিন পরে পরে নিউ ভাইয়াকে দেখব। নিহান তোর সাথে দেখা হবে এটা ভেবে অনেক এক্সাইটেড। এই 2 বছরে তো তুই একবারও নিহানের সাথে কথা বললি না। রাগ করেছিলাম তাই কথা বলি নাই। চল ডিনার করবি। আমি খাবো না। কেন? ভালো লাগছে না। তুই না খেলে কিন্তু আমিও খাবো না। ভাইয়া প্লিজ, ভালো লাগছে না। আজকে তোকে আমি খাইয়ে দেবো, চলো। ডিনার করতে গেলাম। ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ভাইয়াকে। ডাইনিং রুমে জুড়ে বিরাজ করছে নীরবতা, শুধু চামচের টুংটাং শব্দ। নীরবতা ভেঙে ভাইয়া বলো, আব্বু আগামীকাল আমি আর রিয়া বড় খালামণির বাসায় যাব, যদি তোমরা অনুমতি দাও। আগামীকাল যাওয়ার কি দরকার? এখনই চলে যা। এয়ারপোর্ট থেকে নিহানকে রিসিভ করতে পারবি। আমরা এখনই যাবো আব্বু। আমি খুশিতে আব্বুকে জোরে দিলাম। রিয়া তাড়াতাড়ি রেডি হ, আমি এখনই রেডি হয়ে আছি। আচ্ছা। আমি রুমে এসে ফোনটা হাতে নিলাম। দেখি রিয়ান ভাইয়ার 34টা মিস কল আর অসংখ্য ফোন। আমার ফোনটা বেজে উঠলো। রিয়ান ভাই কল করছে। আমি রিসিভ না করে ফোনটা অফ করে রেখে দিলাম। আমি একবার কারোর উপর রাগ বা অভিমান করলে কেউ আমাকে সহজে মানাতে পারে না। আমার সবচেয়ে বড় সমস্যা, আমি ছোট ছোট বিষয় নিয়ে রাগ করে জেদ করে বসে থাকি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আর ভাইয়া রওনা দিলাম বড় খালামণির বাসার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা জার্নির পর বড় খালামণির বাসায় পৌঁছালাম। আপুর বিয়েতে বড় খালামণিরা কেউ যেতে পারেনি, কারণ পপসি খালামণির হাজব্যান্ড অসুস্থ। ভাইয়া কলিং বেল বাজালো। কয়েক মিনিট অপেক্ষা করিয়ে খালামণি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে খালামণির খুশি উপচে পড়ছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। এত বড় বাড়িতে খালামণি, পপসি আর মেহরুন আপু থাকে। নিয়ান ভাইয়া পড়াশোনার জন্য 2 বছর আগে পাড়ি জমেছে অন্য দেশে। মেহরুন আপু আমার 1 বছরের বড়। নিয়ান ভাইয়ার সমবয়সী। খালামণির বড় মেয়ে মেহরুন আপুর বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। মেহরুন আপুর হাজব্যান্ড পেশায় জার্নালিস্ট। মেহরুন আপুর 2 বছরের একটা ছেলে আছে। যা, তোরা 2জন ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। ভাইয়া চলে গেল ফ্রেশ হতে। খালামণি মেহরুন আপু কই? মেহরিন এর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছে। তোরা তো আগে বলিসনি আজকে আমাদের বাসায় আসবি, তাই মেহরিন পার্টিতে গেছে। রুমে বসে বসে নিউজ ফিডে ঘোরাঘুরি করছিলাম। উদ্দেশ্য রিয়ান ভাইকে চালানো। আমি অনলাইনে আছি, তবু ওনার মেসেজে রিপ্লাই দিচ্ছি না। এটা দেখলে উনি রেগে আগুন হয়ে যাবেন। কথায় আছে না, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রিয়ান ভাইয়ের অবস্থা এখন সেম হবে। আমার এইসব ভাবনা চিন্তার মাঝেই আমার ফোনের মেসেজ টোন বেঁধে উঠল। মেসেজটা আর কারো না, রিয়ান ভাইয়ের। মেসেজটা ওপেন করি। রিয়া, আমি তোকে কতবার সরি বলবো? প্লিজ ক্ষমা করে দে। আমি রাগের মাথায় কী বলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এ কলিজা, প্লিজ ক্ষমা করে দে। রিয়ান ভাইয়ের ফোন থেকে কল আসলো, কিন্তু রিসিভ করলাম না। আবার মেসেজ টোন বেঁধে উঠলো। রিয়া, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। এবার ফোন রিসিভ না করলে তোর বাসায় গিয়ে তোকে থাপড়ায় আসবো। এবার ফোন রিসিভ না করলে তোর বাসায় গিয়ে তোকে থাপড়ায় আসবো ব্যঙ্গ করে। আমি বাসায় থাকলে তো তুই আমাকে থাপড়াইবি? ওই রিয়ানের বাচ্চা, তুই জানিসই না আমি বাসায় নেই। বিড়বিড় করে রিয়ান ভাই আবার ফোন দিলে, কিন্তু আমার কোনো হেলদোল নেই। ফোনটা অফ করে শুয়ে পড়লাম। শুধু এপাশ ওপাশ করছি, কিন্তু 2 চোখের পাতা এক করতে পারছি না। প্রত্যেক দিন এমন সময় আমি মরার মতো পড়ে পড়ে ঘুমাই, আর আজকে 2 চোখ জুড়ে ঘুম নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর মোড়া ভেঙে বিছানা থেকে নামলাম। এলোমেলো চুলগুলো হাতে দিয়ে খোপা করে নিলাম। পা বাড়ালাম ওয়াশরুমের দিকে। তখনই পিছন থেকে কেউ ঝাপটে জড়িয়ে ধরে। আমি ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে দিলাম এক চিৎকার।